তো এই ধানি থেকে ফিঙ্গারলিং সাইজ পর্যন্ত মাছের প্রোটিনের পরিমাণটা অর্থাৎ আমিষের পরিমাণটা অবশ্যই 32 থেকে 35-এর ভিতরে থাকতে হবে, এর নিচে করলে হবে না। আপনি যত মাছের সাইজটা বড় হবে তখন আপনি আমিষের পার্সেন্টেজটা আস্তে আস্তে কমাতে পারবেন এবং খাদ্যের পরিমাণটা আপনি কম দিয়ে পারবেন। কিন্তু এই সময়টায় আপনার আমিষটা একটু বেশি একে দিতেই হবে তার দেহটা গঠনের জন্য, বৃদ্ধির জন্য। এখন আপনি মাছকে যে 32 থেকে 35% আমিষ সমৃদ্ধ যে খাদ্যটা আপনি প্রয়োগ করবেন, এই খাদ্যটার সাথে যাতে আপনার মাছটা নিরাপদ থাকে, কোনো রকম কোনো রোগ ব্যাধি এখানে না আসে, মাছের না হয়, সেজন্য আপনি প্রতি কেজি খাদ্যের সাথে 1 গ্রাম করে হলুদের গুঁড়া, যারা প্লেট খাদ্য ব্যবহার করেন তারা প্লেট খাদ্যের সাথে ওই 1 গ্রাম করে কেজিতে হলুদের গুঁড়াটা পানি দিয়ে গুলে সেটা খাবারের সাথে ছিটিয়ে মেখে তারপর দিতে পারেন। আর যারা হাতে তৈরি খাবারটা ব্যবহার করবেন তারা হাতে তৈরি খাবারের সাথে মিশিয়ে আপনি 1 গ্রাম করে পার কেজিতে হলুদের গুঁড়া এটাকে আপনি মাছকে খাওয়াতে থাকলেন এবং প্রতি মাসে একবার 100 গ্রাম করে রসুন ভালো করে থেতলে সেটাকে পানির সাথে মিশিয়ে আপনি সারা পুকুরে ছিটিয়ে দিলেন। তার মানে আপনার পুকুরে কোনো রকম কোনো ভাইরাল বা ফাঙ্গাল ইনফেকশন, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনার হবে না। আপনার পুকুর এবং মাছ এটা যথেষ্ট পরিমাণে নিরাপদ আপনি করতে পারলেন। এখন এই যে ধানি থেকে যে খাদ্য ব্যবস্থাপনাটা আপনি শুরু করলেন, অর্থাৎ এখন তো আপনি দানা খাবারটা দিচ্ছেন, প্রি স্টার্টার থেকে আপনি শুরু করলেন, ছোট খাবারটা দিচ্ছেন, এতদিন তো আপনি পাউডারটা দিয়েছেন। তো এখন আপনি যদি খাদ্য খরচ আরও কমাতে চান, সেক্ষেত্রে আপনি খাবারটা এখানে একবেলা হাতে তৈরি খাবারটা আপনি ব্যবহার করবেন আর একবেলা আপনি প্লেট খাদ্যটা ব্যবহার করলেন। এবং এই সময়টায় আপনাকে মাছের খাদ্য খাওয়ার যে বিহেভিয়ার, অর্থাৎ তো রাতে খাদ্যটা এরা খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে, তো এটাকে আস্তে আস্তে পরিবর্তন করে অভ্যাসটাকে দিনে নিয়ে আসতে হবে। তো এজন্য আপনি যদি 3 বেলা খাবার দেন তাহলে সন্ধ্যাবেলা কিছুটা প্লেট খাদ্য দিলেন, রাত্র 10টার সময় কিছুটা প্লেট খাদ্য দিলেন এবং সকালবেলা 7টা-8টার দিকে আপনি হাতে তৈরি খাদ্যটা ব্যবহার করলেন। এরপর যখন আপনার ধানিতে চলে আসবে তখন আপনি খাবারটা 2 বেলায় নিয়ে আসলেন। 2 বেলার সন্ধ্যাবেলা যেটা আপনি দিলেন সন্ধ্যার পরে সেটা আপনি প্লেট দিলেন এবং সকালবেলা 10টা-11টার দিকে যে খাবারটা বা 8টা-9টার দিকে যে খাবারটা দিলেন সেটা আপনি হাতে তৈরি খাবারটা ব্যবহার করলেন। তো এতে আপনার খাদ্য যে খরচটা, কস্টিংটা, সেটাও আপনার অনেকাংশে কমে যাবে। তো এই যে সময়টা, অর্থাৎ ধানি সাইজ থেকে আপনার 100 লাইনে আসা পর্যন্ত, ধানি সাইজ থেকে এই মাছের খাদ্য চাহিদা হলো 15 থেকে 20%, বডি ওয়েটের 15 থেকে 20%। আমি ধরে নিলাম আমি 16% খাদ্য দিব বা 15% আমি খাদ্য দিব, কারণ আমি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদন আমি শুরু করেছি। আমি 15% খাদ্য দিব কিংবা 16% খাদ্য দিব। তো এই খাদ্যটা আমার মাছের সাইজটা যতটা বড় হবে তত খাদ্যের পরিমাণটাও বাড়বে। একটা পর্যায়ে গিয়ে আমি এই যে 15-16% থেকে আমি 4-5%-এ চলে আসব এবং 2-3% এক পর্যায়ে আমি 1%-এ আমি চলে আসব। তাহলে পার্সেন্টেজটা আমি কিভাবে হিসাব করব? সেটা হলো যে আপনি ধানে থেকে যখন ধরে নিলাম 16% খাদ্য আপনি শুরু করেছেন, 1 সপ্তাহ পরে আপনি 30 গ্রাম খাদ্য, অর্থাৎ যদি আপনার পুকুরে এখন আপনি খাদ্য প্রদান করে থাকেন 30 কেজি, তাহলে 30-30 কত? 900 গ্রাম, হিসাবটা হয়তো এমনই হবে। এভাবে অর্থাৎ 1 কেজিতে 1 কেজি 30 গ্রাম, এভাবে করে প্রতি সপ্তাহে
আপনি 30 গ্রাম করে বৃদ্ধি করবেন। এই সপ্তাহে আপনি 1 কেজি 30 গ্রাম দিলেন, পরের সপ্তাহে 1 কেজি 30 গ্রামের 30 গুণ, 30% বেশি হিসাব করে এভাবে আপনাকে দিতে হবে। এবং আপনার 15 দিন পর পর মাছটার একটু ধরে বডি ওয়েটটা করাটা সবচেয়ে ভালো। আর বডি ওয়েট একদম নিরাপদ একটা বডি ওয়েট আনার জন্য আপনার মাছটাকে 3টা ভাবে মাপ দিতে হবে। সেটা হলো, আপনি এই জায়গা থেকে একটু মাছ উঠিয়ে সেটা 100 গ্রাম মাছ মাপলেন, আবার আরেকটা জায়গা থেকে কিছু মাছ উঠিয়ে সেখান থেকে 100 গ্রাম মাপলেন, অন্য একটা জায়গা থেকে 100 গ্রাম উঠিয়ে আপনি সেটা মাপলেন। তাহলে এখানে 100, ওখান থেকে 100, ওখান থেকে 100, এই যে 100 গ্রাম, এতে কত পিস মাছ আপনার হয়েছে। অর্থাৎ 3টা মাপে আপনি সমান সংখ্যক কখনোই পাবেন না, সংখ্যাটা বেশি কম হবে। তাহলে 3টা সংখ্যার আপনি যখন অ্যাভারেজ করবেন, তখন আপনার মাছের সংখ্যা হিসাব করে আপনি সঠিক গড় যে ওয়েটটা সেটা আপনি পেয়ে যাবেন। তো মাছটার সাইজটা যখনই আপনার 100 লাইনে চলে আসবে, তখন কিন্তু এই যে বডি ওয়েটের হিসাবে যে আপনি প্রতি সপ্তাহে 30% করে খাদ্যটা আপনি বৃদ্ধি করছেন, এই হিসাবটা আর থাকছে না। এখন আপনার হিসাবটা হলো যে আপনার বডি ওয়েটের 4 থেকে 5%, অর্থাৎ টোটাল মাছ হিসাব করে গড় ওয়েটটা বের করে আপনার যত কেজি মাছ আছে তার বডি ওয়েটের 4 থেকে 5%, কারণ বাকিটা আমি আমার এই প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে সে চাহিদাটা আমি পূরণ করছি। তো এরপরে যখন আপনার মাছের সংখ্যাটা ওয়েটটা 65 থেকে 70 লাইনে চলে আসবে, ধরলাম 60 থেকে 70, অর্থাৎ কেজিতে যখন আপনার 60টা চলে আসবে, তখন আপনার খাদ্যর পার্সেন্টেজটা চলে আসবে বডি ওয়েটের 2 থেকে 3%। এর বেশি আর খাদ্য আপনাকে প্রদান করতে হবে না, কারণ আপনি প্রতি মাসে এর যে পরিচর্যা এবং প্রাকৃতিক খাদ্য খুব কম খরচে আপনি তো তৈরি করছেন, বাকিটাও এখান থেকেও ম্যানেজ করে নেবে। 20 লাইনে চলে আসবে, অর্থাৎ 20টাই কেজি চলে আসবে, তখন থেকে চাইলে আপনি বডি ওয়েটের 1%, আপনি খাদ্য কষ্টটা নিয়ে আসতে পারবেন। এবং ধানে থেকে ফিঙ্গারলিং সাইজ যে সময়টা, এখানে আপনি 32 থেকে 35% আমিষটা শুরু করেছিলেন, কিন্তু যখন আপনি এই যে 100 লাইনে চলে আসলেন, অর্থাৎ 4 থেকে 5%, তখন আপনি 28 থেকে 30% এই আমিষের এই পর্যায়টা চলে আসলি এনাফ। এটি আপনি একটা ভালো ক্রপ আপনি পাবেন। এবং এই যে বললাম যে মাছের রং ঠিক থাকে না, ফ্যাকাশে হয়ে যায়, কালচে হয়ে যায়, এতে যদি হাতে তৈরি খাদ্যের সাথে আপনারা সয়াবিনের খোল অথবা সয়াবিন মিল, কিছুটা অ্যাঙ্কর ডাল, যদি অ্যাঙ্কর ডালটা অ্যাভেলেবেল পাওয়া না যায় তাহলে 5% মসুর ডাল, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে একটা ডাল অবশ্যই রাখবেন। আর অ্যাঙ্কর ডালটা এজন্য বলছি যে অ্যাঙ্কর ডালটা হলো এতে আমরা যে মূল্যে আমরা কিনব সে অনুসারে এটা আমিষের পরিমাণটা বেশি, 36% আমিষ অ্যাঙ্করে রয়েছে। তো আর সয়াবিন এটা মাছের রঙকে একটু গ্লেসি করে, উজ্জ্বল করে। আর যে আপনার মসুর ডাল, এটাও মাছের রঙকে উজ্জ্বল করে, উজ্জ্বলকারী ক্ষমতা এর ভিতরে যথেষ্ট পরিমাণ রয়েছে। তবে শিং মাছ চাষের ক্ষেত্রে ভুট্টাটা এটা অ্যাভয়েড করাটাই সবচেয়ে ভালো, কারণ শিং মাছ হলো আঁশবিহীন একটা মাছ। এতে খুব দ্রুত বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন এসে থাকে, যার জন্য ভুট্টাটা ব্যবহার না করলেই সবচেয়ে ভালো। যদি একান্ত চান তাহলে 5%-এর উপরে কোনোভাবেই ভুট্টাটা ব্যবহার করাটা ঠিক হবে না।